breathe yourself to listen the truth with curiosity. ভাষাগত এবং ইতিহাসভাবে যদি বিচার করেন তাহলে গঙ্গা নামটাই কিন্তু আসল, মানে অরিজিনাল। ইউরোপীয় বা পশ্চিমী দেশগুলোর মানুষ এটাকে কেন গ্যাঞ্জেস বলে? গঙ্গা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। এই যেমন ধরুন হাজার হাজার বছর ধরে বেদ, রামায়ণ, মহাভারত বা স্থানীয় মানুষদের মুখেও এ নদী গঙ্গা নামেই পরিচিত। কথিত আছে গম ধাতু, সংস্কৃত শব্দের গম ধাতু থেকে গঙ্গা শব্দের উৎপত্তি। এর মানে হচ্ছে প্রবাহিত হয় বা গতিশীল এমন কিছু। আচ্ছা, ভারতীয় সংস্কৃতিতে এ নদী শুধু গঙ্গা নয়, মানে দেবী হিসাবে পুজো করা হয়। তুঙ্গস্থ হিমালয়ের বরফ গলা জল থেকে শুরু করে বঙ্গোপসাগরের নীল জলরাশি, প্রায় ২৫০০ কিলোমিটারের দীর্ঘ এই পথ। এই পথ শুধু একটি নদীর বয়ে চলা নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস। আপনি কি জানেন যে নদীকে আমরা গঙ্গা নামে ডাকি তার শুরুটা গঙ্গা নাম দিয়েই হয় না? এমনকি সমুদ্রে মেশার আগে অবধি এ নামটা বদলে যায়। আজ আমরা জানব এই গঙ্গার নাম বদলের এক রোমাঞ্চকর ইতিহাস। যাত্রাটা শুরু হয় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এখান থেকে নদীটি তীব্র বেগে বেরিয়ে আসে, তখন তার নাম কিন্তু ভাগীরথী। পৌরাণিক কাহিনী মতে ইক্ষ্বাকু বংশের রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য চরম তপস্যা করেছিলেন। স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। রাজা ভগীরথের এই অক্লান্ত পরিশ্রমের সম্মানার্থে আদি গঙ্গার ধারাটির নাম রাখা হয় ভাগীরথী। কিন্তু ভাগীরথী একা গঙ্গা নয়। কিছুটা পথ পেরিয়ে দেবপ্রয়াগ নামক স্থানে ভাগীরথী এসে মিলিত হয় শত শত হিমবাহ থেকে উৎপন্ন হওয়া আরেক নদী অলকানন্দার সাথে। নিশ্চয়ই নামটা আপনাদের শোনা লাগছে, অলকানন্দা। অলকানন্দা শব্দের অর্থ হলো স্বর্গের আলো বা আনন্দ। এই দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দার প্রবৃত্ত মিলনের জন্ম নেয় আমাদের চেনা গঙ্গা। হরিদ্বার থেকে উত্তরপ্রদেশ ও বিহার হয়ে গঙ্গা যখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পৌঁছায়, তখন ফারাক্কা নামক একটি স্থানে নদীটি দুভাগে বিভক্ত হয়ে যায়। এর একটা শাখা যাচ্ছে আপনার পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর একটা শাখা বাংলাদেশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত এই অংশের নাম আবারও ভাগীরথী, আর নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এর নাম হচ্ছে হুগলি। মুর্শিদাবাদ অঞ্চলে একে ভাগীরথী বলার কারণটা কি জানেন? আদি পুরাণ মতে ভগীরথ এই পথেই গঙ্গাকে নিয়ে সমুদ্রের দিকে যাত্রা করেছিলেন। পর্তুগিজদের ইতিহাস আপনাদের জানা আছে বোধহয়। হুগলি নামের পেছনে রয়েছে পর্তুগিজদের এক লম্বা ইতিহাস। আনুমানিক ১৫০০ শতকের দিকে এই নদীর তীরে হোগলা পাতার প্রচুর আবির্ভাব ছিল, হোগলা গাছের। পর্তুগিজরা একটি বন্দরও এখানে গড়ে তোলে, যার নাম হচ্ছিল হুগলি। বর্তমানে একটা পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টও রয়েছে। ফারাক্কার পর গঙ্গার মূল এবং প্রধান ধারাটি পূর্ব দিকে এগিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে পা রাখতে এই নদীর রূপ বদলে যায় তার নামও। এখানে কিন্তু আর গঙ্গা নেই, এখানে তার নাম হয় পদ্মা। পদ্মা নামের উৎস হচ্ছে পদ্ম, লোটাস। হিন্দু পৌরাণিক উপাখ্যান অনুযায়ী দেবী গঙ্গার একটি বিশেষ রূপ হচ্ছে পদ্মা। বাংলাদেশের এই নদী প্রচণ্ড বিশাল এবং প্রমত্তা। শরৎকালের রূপ এবং চারপাশের যা সুন্দর পরিস্থিতি, কাশফুলের এক উপচে পড়া রূপ পদ্ম ফুলের মতোই সুন্দর। এই নামকরণের সার্থকতা এখানে। গঙ্গার রূপান্তরের পদ্মা এখানেই শেষ নয়। বাংলাদেশের রাজবাড়ি এবং চাঁদপুরের কাছে এসে পদ্মা মিলিত হয় ব্রহ্মপুত্রে। আচ্ছা বন্ধুরা, বর্ণনা ছেড়ে আপনাকে মেন টপিকের মধ্যে নিয়ে যাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে গঙ্গাটা অরিজিনালি কী। পৃথিবীর একটা বৃহত্তম এবং দীর্ঘতম নদী হিসেবে যদি গঙ্গাকে ধরে নিই, তার কাছ থেকে আমরা কি পেয়েছি এবং তাকে আমরা কতটা দিতে পেরেছি, আজকের টপিক হচ্ছে এটাই। চলুন মূল কথায় আসা যাক। হিমালয়ের মহিমান্বিত গোমুখ গুহা, এখান থেকে জন্ম নেয় ভারতের জীবনরেখা মা গঙ্গার।
এখানে এর রূপ হচ্ছে স্ফটিকের মতো স্বচ্ছ, এর জল অমৃতের মতো পবিত্র। কিন্তু এই পবিত্রতা বেশি তো স্থায়ী হয় না, জানেন তো। পাহাড় ছেড়ে গঙ্গা যখন হরিদ্বারের সমতলে পা রাখে, তখনই শুরু হয় মানুষের প্রথম আঘাত। ভক্তি আর আচারের নামে প্রতিদিন মিশছে এই নদীতে টন টন প্লাস্টিক, রাসায়নিক রং, পূজার বর্জ্য পদার্থ। ধর্মের নামে আমরা এই নদীকে প্রথম বিষ দিতে শুরু করি এখানে। আসল বিপর্যয় অপেক্ষা করে আছে কানপুরে বস। এখানকার শত শত চামড়ার কারখানা থেকে ক্রোমিয়াম, আর্সেনিক এবং মারাত্মক রাসায়নিক কোনো রকম পরিশোধন ছাড়াই সরাসরি গঙ্গার জলে। এখানে নদীটি এসে প্রায় অক্সিজেনহীন মৃত এক নালায় পরিণত হয়েছে, যেখানে জীবন আর মৃত্যু মিলেমিশে একাকার, যার নাম বারাণসী। একদিকে মানুষের বিশ্বাস এই জলে স্নান করলে পাপ ধুয়ে যায়, অন্যদিকে মিশছে এই জলে প্রতিদিন হাজার হাজার চিতা ছায়, আধপোড়া মরদেহ। যে নদীকে আমরা মা বলে ডাকি, তাকে আমরা এতটা অবহেলা করি। যাত্রার শেষে এসে নদী যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তখন তার রূপ চেনা দায়। কলকাতা এবং তার আশেপাশের শিল্পাঞ্চলে কয়েক কোটি লিটার প্রণালীর জল, মানে অপরিশোধিত জল, এই নদীতে মিশে যাচ্ছে। সাথে মিশছে হাজার হাজার টন প্লাস্টিক। সাগরদ্বীপে পৌঁছানোর আগে এই নদী আজ এক বিষাক্ত স্রোত। গোমুখের সেই পবিত্র স্রোত দীর্ঘ ২৫০০ কিলোমিটার পেরিয়ে এসে বঙ্গোপসাগরে আত্মসমর্পণ করেছে। তখন সে আর জীবন্ত নেই। মানুষের পাপ ধুতে ধুতে নদীটি আজ ক্ষয়িষ্ণু। গঙ্গা যদি এভাবে মরে যায়, ভারতীয় সভ্যতা কি টিকবে? ভাবার সময় এসছে বস। একটা জিনিস চিন্তা করুন, সাধারণ নদীর জল আপনি যদি বোতলে ভরে রেখে দিন, কয়েকদিনের মধ্যে পোকামাকড় জন্মায়, জলের মধ্যে গন্ধ হয়। কিন্তু গঙ্গা জল দীর্ঘ বছরের পর বছর আপনি ঘরের কোণে রেখে দিন, দুর্গন্ধ ছড়াবে না। এমনকি বোতলের ভিতরে ঘোলাটে ময়লাটাও নিচে থিতিয়ে পড়বে, ওপরের জলটা পরিষ্কার থাকবে। কেন এমন হয় ভেবে দেখেছেন? এটা কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো খাঁটি বিজ্ঞান? আপনি গঙ্গার জল বোতলে ভরে বাড়ি নিয়ে আসুন, দেখবেন, লক্ষ্য করবেন, সব থিতিয়ে পড়েছে ময়লা। এর কারণ হচ্ছে গঙ্গার জলে মিশে থাকা উচ্চমানের খনিজ এবং মিনারেলস। আসল কথাটা এটাই, গঙ্গা যখন হিমালয়ের বুক চিড়ে নেমে আসে, তখন গ্রানাইট এবং কোয়ার্টসের মতো খনিজ পাথর ঘষে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা, আয়রন বা লোহার সাথে জলের সাথে মিশে যায়। এই ক্ষতগুলো প্রাকৃতিক ফিটকিরির মতো কাজ করে। এগুলো জলের ভাসমান ধূলিকণাকে ভারী করে তোলে এতটাই যে জলের নিচের মধ্যে থিতিয়ে পড়ে, ওপরের জলটা স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, যুগ যুগ ধরে যে গঙ্গা জলকে পবিত্র এবং অলৌকিক বলা হয়েছে, তার পিছনে রয়েছে প্রকৃতির এক অসামান্য ল্যাবরেটরি, খনিজের মেলবন্ধন, ব্যাকটেরিওফাইজের পাহাড়া আর হিমালয়ের ভেষজ গুণ, এই সব মিলিয়েই তৈরি হয়েছে এই অমৃত সমান জল। তাই তো বোতলে ভরে বন্দি হয়েও নিজের পরিচ্ছন্নতাকে এত সুন্দর বজায় রাখে এই জল। প্রকৃতির এই অদ্ভুত উপহারকে আমাদের ভালোবেসে বাঁচিয়ে রাখতেই হবে বন্ধু। আচ্ছা বন্ধুরা, এখন অবধি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ৫০০০ বছরের ভারতীয় সভ্যতার ইতিহাসে গঙ্গা নদীকে কেন মায়ের সঙ্গে তুলনা করা হয়। কারণ এই নদী গঙ্গা একদম মায়েরই মতো। সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সমস্ত দূষণকে ভুলিয়ে দিয়ে মাতৃস্নেহে নদীকুলবাসীকে ভালোবাসা উপহার দেয়। ভারতের প্রাণ মা গঙ্গা, কোটি কোটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর জীবিকার আধার। কিন্তু দশকের পর দশক ধরে দূষণের জর্জরিত এই নদীকে বাঁচাতে ভারত সরকার আজ অবধি কী পদক্ষেপ নিয়েছে সেটা কি জানেন? চলুন দেখে নিই। গঙ্গা দূষণ রোধ করতে প্রথম উদ্যোগ আসে ১৯৮৫ সালে। গঙ্গা অ্যাকশন প্ল্যান ফেজ 1 চালু করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। লক্ষ্য ছিল যে শহরের নোংরা জল সরাসরি গঙ্গায় পড়াটা আটকানো। পরে ১৯৯৩ সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান ফেজ 2 শুরু হয়, যেখানে উপনদীগুলোকে সরাসরি যুক্ত করা হয়। কিন্তু বাস্তবে দূষণটা পুরোপুরি কমেনি। ২০১৪ সালে কেন্দ্র সরকার গঙ্গাকে বাঁচাতে সবথেকে বড় প্রকল্পটি হাতে নেয়, নমামি গঙ্গে প্রোগ্রাম। आज दुनिया में क्लाइमेट को लेकर के जितनी चिंता होती है, पर्यावरण को लेकर के जितनी चिंता होती है, उस दृष्टि से भी गंगा की सफाई आवश्यक है। ২০১৫ সালে ২০০০ কোটি টাকার বাজেট দিয়ে শুরু হয় এই মিশন। এটি শুধু পরিষ্কারের প্রোগ্রাম ছিল না, বরং এটি একটি বৈজ্ঞানিক মিশন। আইআইটি কানপুরের নেতৃত্বে 7টি আইআইটি মেম্বার মিলে তৈরি হয় গঙ্গা রিভার
বেসিন ম্যানেজমেন্ট। ঝাড়খণ্ডে 5টি এসটিপি প্রকল্পে 1310 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 4226টি গ্রসলি পলিউটিং ইন্ডাস্ট্রিজ চিহ্নিত করে নিয়মিত পরিদর্শন চলছে। 2023 সালে বিওডি লোড 26 টন প্রতিদিন থেকে কমে 13.73 টন প্রতিদিন করা হয়েছে। মথুরা এবং জাজৌমিতে কমন এফিউলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে। এছাড়া গঙ্গার জলবন্টন চুক্তি 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে যেটা হয়, 2026 সালে এটারই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন চুক্তি দুই দেশের মধ্যে আবার বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এই নিয়ে। নমামি গঙ্গা শুধু নদী পরিষ্কারের প্রকল্প নয়, অর্থজ্ঞান, জনজ্ঞান, জ্ঞান গঙ্গা সমস্ত মিলিয়ে একটা সামগ্রিক প্রয়াস। এখনও অনেক দূর পথ চলা বাকি, কিন্তু 492টি প্রকল্প আর 40,000 কোটির বেশি বিনিয়োগ চলছে এখানে। বন্ধুরা, যদি মনে হয় এখন এত সব শোনার পর শুধুমাত্র ঘণ্টা, কাসর এবং শাক বাজিয়ে মা গঙ্গাকে আহ্বান করবেন, সেটা সম্পূর্ণভাবে আপনার উপর মতামত। আর যদি আপনার মনে হয় যে মায়ের যথেষ্ট সম্মান মাকে দেওয়া উচিত, সেটাও আপনারই মতামত, একান্ত ব্যক্তিগত বিষয়। চলুন বন্ধুরা, নদীমাতৃক এই ভারতভূমিকে, আপনার প্রিয় নদী মাতা গঙ্গার জন্য আমরা সংকল্পবদ্ধ হয় একসাথে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। মোটিভেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করতে লাগবে বস।